ওয়েলকাম স্টুডেন্টস। আজকের আমাদের বিষয় নীলনদ অববাহিকা। নীলনদের ধারে গড়ে ওঠা প্রাচীন মিশরীয় সভ্যতার কথা আমরা কিন্তু সকলেই জানি। সভ্যতা গড়ে ওঠার জন্য জলের যোগান থাকাটা ভীষণ জরুরি। সেই কারণেই প্রাচীন মানব সভ্যতাগুলোর বেশিরভাগই কিন্তু নদী কেন্দ্রিক, তাই তো? আগের সভ্যতাগুলো, প্রাচীন সভ্যতাগুলো কিন্তু নদী কেন্দ্রিক সভ্যতা। নীলনদ অববাহিকা আফ্রিকা মহাদেশের এক অতি গুরুত্বপূর্ণ অঞ্চল। মিশর দেশটি নীলনদ দ্বারা বিশেষভাবে কিন্তু উপকৃত। নীলনদ যদি না থাকতো তাহলে মিশর সাহারা মরুভূমির অংশ হয়ে যেত। কৃষি, পশুপালন, জলসেচ, জলবিদ্যুৎ পরিবহন, শিল্পোন্নতি ও অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে কিন্তু নীলনদের অবদান অপরিসীম। এক কথায় মিশরের যা কিছু সমৃদ্ধি তা কিন্তু নীলনদের জন্যই। তাই মিশরকে কি বলা হয়? নীলনদের দান। মিশরকে কি বলা হয়? নীলনদের দান। এখন আমরা একে একে এই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানব। নীলনদ সম্পর্কে দেখো, নীলনদে বন্যা হওয়ার কারণ কি? নীলনদের মানচিত্র থেকে বোঝা যায় নীলনদে কিন্তু সারা বছর জল থাকে। সারা বছর কি থাকে? নীলনদে জল থাকে। নীলনদে সারা বছর জলপ্রবাহ কোথা থেকে আসে? এটা আমাদের একটা প্রশ্ন জাগে যে সারা বছর জলপ্রবাহ কোথা থেকে আসে? নীলনদে বন্যা হয়, তার কারণই বা কি? সেই কারণ সম্পর্কে এখন আমরা জেনে নেব। দেখো, হোয়াইট নীলের উৎস এবং ব্লু নীলের উৎস। হোয়াইট নীলের উৎস কোথা থেকে? বুরুন্ডি মালভূমি ও ভিক্টোরিয়ার হ্রদ। ব্লু নীলের উৎস কোথায়? ইথিওপিয়ার উচ্চভূমির টানা হ্রদ। হোয়াইট নীলে এখানে জলবায়ু কি দেখতে পাওয়া যায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। আর ব্লু নীল হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এই অঞ্চলে কি, যেহেতু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত, তাই এখানে কি হয়? সারা বছর বৃষ্টিপাত হয়। আর এই ব্লু নীল যেখানে দেখতে পাওয়া যায় সেই অঞ্চলটা গ্রীষ্মকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়, কারণ মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত। আর মৌসুমী জলবায়ু অঞ্চলের ঋতু কিরকম? যে এখানে গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক হয়, অর্থাৎ গ্রীষ্মকালে এখানে বৃষ্টিপাত হয়। তাই এখানে নিরক্ষীয় অঞ্চলে যেহেতু সারা বছর বৃষ্টিপাত হয়, তাই নীলনদে কিন্তু সারা বছরই জল থাকে। আর এখানে গ্রীষ্মকালে যেহেতু বৃষ্টিপাত হয়, তাই নীলনদে কিন্তু গ্রীষ্মকালে বাড়তি জল দেখতে পাওয়া যায়। নীলনদের নিম্ন অংশে বন্যা দেখতে পাওয়া যায় জুন থেকে সেপ্টেম্বর মাসে। মানে কোন কোন মাসে দেখতে পাওয়া যায়? জুন থেকে সেপ্টেম্বর মাসে। বন্যার ফলে নদীর দুই তীরে নতুন পলিসমূহ পলি সঞ্চয় হয় এবং তার ফলে কি হয়? উর্বর কৃষি জমির সৃষ্টি হয়। তাহলে নীলনদে বন্যা হওয়ার কারণ কি? এক তো এই হোয়াইট নীল এবং ব্লু নীলের দুটোই মিলনের ফলেই তো নীলনদের সৃষ্টি। অর্থাৎ হোয়াইট নীলের ক্ষেত্রে দেখা যায় যে হোয়াইট নীল যেখান থেকে উৎপন্ন হয়েছে সেই অঞ্চলগুলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত, তাই এখানে সারা বছর বৃষ্টিপাত হয়। অপরদিকে ব্লু নীল যেখান থেকে উৎপন্ন হয়েছে সেই অঞ্চল মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত, তাই এখানে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। এক তো সারা বছর বৃষ্টির জল থাকে এবং আরেক দিকে দেখা যায় যে ঋতুকালীন যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টির জল থাকছে। তার ফলে নীলনদে সারা বছর তো জল থাকছেই এবং গ্রীষ্মকালে কিন্তু বাড়তি জলও দেখা যাচ্ছে। তার ফলে কিন্তু নীলনদে বন্যা দেখতে পাওয়া যায়। বোঝা গেল? এখন আমরা নীলনদ অববাহিকা সম্পর্কে একটু জেনে নেব। দেখো, নীলনদ অববাহিকার প্রথমেই আমরা দেখব নদীর উৎস অঞ্চল। তানজানিয়া দেশের বুরুন্ডি মালভূমি অঞ্চল হচ্ছে নদীর উৎস অঞ্চল। তানজানিয়া দেশের বুরুন্ডি মালভূমি, ঠিক আছে। তারপর চলে আসবো অববাহিকার উচ্চ অংশ। ভিক্টোরিয়া হ্রদ থেকে সুদানের মালাকল পর্যন্ত। ভিক্টোরিয়া হ্রদ থেকে দেখো মানচিত্রে, ভিক্টোরিয়া হ্রদ থেকে সুদানের মালাকল পর্যন্ত হচ্ছে অববাহিকার উচ্চ অংশ। বোঝা গেল? তারপর চলে আসবো মধ্য অববাহিকা। মালাকল থেকে খার্তুম পর্যন্ত হচ্ছে মধ্য অববাহিকা। অসমতল সাবানা তৃণভূমি কিন্তু এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। এই অঞ্চলে কি দেখতে পাওয়া যায়? সাবানা তৃণভূমি। তারপর চলে আসবো অববাহিকার নিম্ন অংশ। অববাহিকার নিম্ন অংশ কোনখান থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত? আসওয়ান থেকে কায়রো পর্যন্ত। এই আসওয়ান বাঁধ থেকে কায়রো পর্যন্ত বিস্তৃত। বোঝা গেল? 6টি ধাপে নদীটি নেমে গেছে।
তৈরি করেছে 6টি জলপ্রপাত। এই অংশে কিন্তু 6টি ধাপে নদীটি নেমে গেছে, তার ফলে কিন্তু তৈরি করেছে কি 6টি জলপ্রপাত, প্রতিটি ধাপে একটি করে জলপ্রপাত। তারপর হচ্ছে বদ্বীপ অঞ্চল। বদ্বীপ অঞ্চল কোনখান থেকে বিস্তৃত? কায়রো থেকে ভূমধ্যসাগর পর্যন্ত। কায়রো থেকে দেখো ভূমধ্যসাগর পর্যন্ত কিন্তু বদ্বীপ অঞ্চল। এই অঞ্চল কি উর্বর পলি সমৃদ্ধ কৃষি এলাকা, অর্থাৎ এখানে কিন্তু পলি জমে এখানকার অঞ্চলকে কিন্তু উর্বর পলি সমৃদ্ধ করেছে, অর্থাৎ উর্বর অঞ্চলে পরিণত করেছে। তাই এই অঞ্চলে কিন্তু কৃষিকাজও হয়ে থাকে। অর্থাৎ এটা কিন্তু পুরোটাই নীলনদের অববাহিকার বিভিন্ন অংশগুলো, অর্থাৎ নদীর উৎস অঞ্চল, অববাহিকার উচ্চ অংশ, মধ্য অববাহিকা, অববাহিকার নিম্ন অংশ এবং বদ্বীপ অঞ্চল। বোঝা গেল? এখন আমরা এই নীলনদ অববাহিকায় যে উৎপাদিত মানে ফসলগুলো উৎপন্ন হয় সে সম্পর্কে একটু জানব। নতুন পলি পড়া উর্বর মাটিতে গম, বার্লি, ধান, আখ, মিলেট প্রভৃতি ফসলের চাষ হয়। নীলনদের বদ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আঁশের তুলোর চাষ হয় সারা বিশ্ব জুড়ে, যা ইজিপশিয়ান কটন নামে পরিচিত। কি কটন নামে পরিচিত? ইজিপশিয়ান কটন নামে পরিচিত। নীলনদের অববাহিকায় যে উৎপাদিত ফসলগুলো হয়, হ্যাঁ, যে ফসলগুলো উৎপন্ন হয় কোথায় কোথায় আমরা একটু দেখে নিই। উচ্চ অববাহিকায় হচ্ছে কফি, কলা, তামাক ইত্যাদি। মধ্য অববাহিকায় গম, খেজুর, জোয়ার, চিনেবাদাম ইত্যাদি। নিম্ন অববাহিকায় হচ্ছে জলপাই, যব, ভুট্টা ইত্যাদি। বদ্বীপ অঞ্চলে হচ্ছে ধান, গম, তুলো ইত্যাদি। বোঝা গেল? অর্থাৎ বন্যার জলের সাথে নতুন পলি এসে মাটিতে মেশে, কিন্তু বন্যার ফলে ঘরবাড়ি ধসে পড়ে, চাষের জমিতে ফসলও কিন্তু নষ্ট হয় এবং তাতে গরু ছাগল মারা যায় এবং সম্পত্তিরও কিন্তু নষ্ট হয়। বোঝা গেল? এখন আমরা কয়েকটি ছোট ছোট বিষয় জানবো যে বন্যার যে অতিরিক্ত এত যে বন্যা হয় নীলনদে, অতিরিক্ত জলকে আটকাবার জন্য যে এখানে কি পন্থা অবলম্বন করা হয়েছে বা তার জন্য কি কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কে আমরা এখন জানব। বাঁধের জল প্রয়োজন মতো কিন্তু ছাড়া হয়, তাই তো? পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীতে বাঁধ তৈরি করা হয়েছে। নীলনদের উপরেও কিন্তু মিশরীয়রা বাঁধ তৈরি করেছে। বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি জমিতে জলসেচ, এই দুটি মূল উদ্দেশ্য নীলনদের উপর আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছে। অর্থাৎ বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষি জমিতে জলসেচ এই দুটো মূল উদ্দেশ্য, এই দুটো মূল উদ্দেশ্যের জন্য কিন্তু নীলনদের উপর আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছে। তবে নদী বাঁধ নির্মাণের আরও অনেক কিন্তু উদ্দেশ্য থাকে, সেই সম্পর্কে একটু জানি যে সেই উদ্দেশ্যকে কি বলে। অর্থাৎ যখন বহু উদ্দেশ্যকে সামনে রেখে নদীতে বাঁধ তৈরি করা হয় তখন তাকে বলে বহুমুখী নদী পরিকল্পনা। যখন বহু উদ্দেশ্যকে সামনে রেখে নদীতে বাঁধ তৈরি করা হয়, নীলনদের উপর এরকম অনেক নদী পরিকল্পনা করা হয়েছে। বোঝা গেল? পৃথিবীর বৃহত্তম বাঁধ হচ্ছে উচ্চ আসওয়ান বাঁধ, যা মিশরে অবস্থিত। ব্লু নীলের উপর তৈরি হয়েছে জেবেল আউলিয়া বাঁধ। সুদানের ব্লু নীলের উপর দেওয়া আছে সেনার এবং আটবারা বাঁধ। মিশরে আরো কতগুলো বিখ্যাত বাঁধ হলো লেক নাসের বাঁধ, নাগ হামাদি, ইসনা এবং অ্যাসিউট বাঁধ। এখন আমরা জানবো এই যে বহুমুখী নদী পরিকল্পনা করা হয় তার উদ্দেশ্যগুলো কি কি। তার উদ্দেশ্যগুলোর মধ্যে কি রয়েছে? প্রথমেই রয়েছে পর্যটন, জলসেচ, বন্যা নিয়ন্ত্রণ, জলবিদ্যুৎ, জল পরিবহন এবং মাছ চাষ। অর্থাৎ এতগুলো উদ্দেশ্য পূরণের জন্য কিন্তু নদীতে বাঁধ নির্মাণ করা হয়। এর জন্য কিন্তু একে কি বলা হচ্ছে? বহুমুখী নদী পরিকল্পনা। দেখো ছবিটিতে জল সংরক্ষণ, পর্যটন, বন্যা নিয়ন্ত্রণ, জলবিদ্যুৎ, জল সরবরাহ, জলসেচ, অর্থাৎ এতগুলো উদ্দেশ্য পূরণের জন্য নদীতে বাঁধ নির্মাণ করা হলে তখন তাকে বলা হয় বহুমুখী নদী পরিকল্পনা। নীলনদের অববাহিকা খনিজ সম্পদে তেমন কিন্তু সমৃদ্ধ নয়, তবে কিছু পরিমাণ খনিজ সম্পদ যেমন ম্যাঙ্গানিজ, ফসফেট, আকরিক লোহা, খনিজ লবণ ইত্যাদি কিন্তু মিশর এবং সুদান থেকে পাওয়া যায়। নীলনদের অববাহিকায় উপযুক্ত পরিমাণে জলের যোগান, কাঁচামালের সহজলভ্যতা, প্রচুর শ্রমিক, সুলভ জলবিদ্যুৎ ইত্যাদি কারণে মিশর এবং সুদানে কিন্তু কিছু শিল্প গড়ে উঠেছে, যেমন বস্ত্রবয়ন, পশম, সিমেন্ট, মোটর গাড়ি ইত্যাদি। বোঝা গেল? আর একটু
যে বিষয় তোমাদের জানতে হবে। যেমন নীল নদের ধারে কৃষি, শিল্প, যাতায়াত ব্যবস্থা এতটাই উন্নত যে মিশরের বেশিরভাগ মানুষ, প্রায় 80% এখানে কিন্তু বসবাস করে। বাকিরা আশেপাশের মরু অঞ্চলের অর্থাৎ মরুদ্যানগুলোর ধারে ঘরবাড়ি বানিয়ে থাকে। নীল নদের নিম্ন অববাহিকায় কায়রো, আলেকজান্দ্রিয়া, পোর্ট সুয়েজ ইত্যাদি বিখ্যাত শহর গড়ে উঠেছে। অর্থাৎ নীল নদের অববাহিকায় কোন কোন শহরগুলো গড়ে উঠেছে বিখ্যাত? কায়রো, আলেকজান্দ্রিয়া, পোর্ট সুয়েজ ইত্যাদি বিখ্যাত শহর। মিশরের রাজধানী কায়রো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর, শিল্প ও বাণিজ্য কেন্দ্র। তাহলে কায়রো কি সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর, শিল্প এবং বাণিজ্য কেন্দ্র, যা মিশরের রাজধানী। বোঝা গেল? তাহলে আজকে কিন্তু আমরা মিশরের নীল নদের যে গুরুত্বপূর্ণ যে অবদান রয়েছে, হ্যাঁ, মিশরের এর জন্যই নীল নদকে মিশরকে হচ্ছে নীল নদের দান বলা হচ্ছে, হ্যাঁ, সেই কারণগুলো কিন্তু আজকে আমরা জানতে পারলাম। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই কিন্তু মিশরের আজকে যে সমৃদ্ধি, তার পেছনে কিন্তু নীল নদের অবদান রয়েছে। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।